আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে সরকারের কঠোর হওয়ার সিদ্ধান্ত, যৌথ বাহিনীর অভিযান চলবে। সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক, প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক ধারায় আনা ও সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। বিভিন্ন মামলায় সাবেক 2 আইজিপি সহ 3 পুলিশ কর্মকর্তার রিমান্ড, হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আগামীকাল শহীদি মার্চ, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ। এবং জনরোষ থেকে বাঁচতে ইসি সদস্যদের পদত্যাগ করা উচিত বললেন বিএনপি নেতারা, দুদকে থাকা সুবিধাবাদীদের অপসারণ দাবি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে সুইজারল্যান্ডে গরু উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে যৌথ বাহিনীর অভিযান চলবে। স্বরাষ্ট্র সহ কয়েকজন উপদেষ্টা জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। জুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলেও জানান তারা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। শ্রমিক আন্দোলনে আশুলিয়া ও গাজীপুর এলাকায় অনেক পোশাক কারখানা বন্ধ রয়েছে। আন্দোলন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন কয়েকজন উপদেষ্টা। পরে তারা কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সাথে। সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা স্পেসিফিকলি যারা জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে, এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে, এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরাও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। পুলিশের ভাবমূর্তি আস্তে আস্তে উন্নত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। চলমান যৌথ অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ প্রধান। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে যৌথ অভিযান চলমান থাকবে বলে জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে সচিবদের 9 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যয়, তাকে সামনে রেখে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিয়ে দেশ গড়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে সৃজনশীল কার্যক্রম এবং দুর্নীতির মূলোৎপাটনের মাধ্যমে জনগণের
জনগণের সন্তুষ্টি অর্জন, সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে সেই ইতিবাচক ধারণা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নেওয়া এবং বাস্তবায়নে ম্যাচিং অর্ডার দিয়েছেন ডক্টর ইউনূস। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সচিবদের সঙ্গে প্রথম সভা। রাজধানীতে আলাদা 2 হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিন এবং নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সকাল 6:30টার দিকে ঢাকার CMM কোর্টে হাজির করা হয় পুলিশের সাবেক 3 প্রভাবশালী কর্মকর্তাকে। গণ আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি শহীদুল হক এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন এবং তথ্য উপাত্ত পান, যার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনার পিছনে এবং পরিকল্পনায় এবং ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন চান তাদের আইনজীবী। রিমান্ডের ফরওয়ার্ডিং আমরা আইয়ুব সাহেবের কাছে চেয়েছি এবং দেখেছি, কিন্তু ফরওয়ার্ডিংয়ে দেখা গেছে পর্যালোচনা করলে যে এই আজকের যে রিমান্ড হয়েছে তার ফরওয়ার্ডিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সেই ল অনুযায়ী এই সরকারি কর্মকর্তাদের চলতে হয় এবং গভর্নমেন্টের আদেশ নির্দেশেই তাদেরকে কাজ করতে হয়। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় অসুস্থতা দেখিয়ে রিমান্ড বাতিল চায় আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে রাতেই বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে পুলিশ। এর বিরুদ্ধে উচ্চ আদালতের যে নির্দেশনা আছে, যেমন কেস ডায়েরি সহ আসামিকে উপস্থাপন করে রিমান্ড চাইতে হয়, এই কেস ডায়েরি ডে টু ডে অর্থাৎ 22 তারিখে 22শে আগস্ট মামলা হওয়ার থেকে আজ পর্যন্ত এই কেস ডায়েরি উপস্থাপন করা হয়নি। এটা আইনের দিক থেকে এটা অবৈধ কাজ এবং আমাদের আসামি অসুস্থ, এই দুটো গ্রাউন্ডে মূলত রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি। রাষ্ট্রীয় দোষকদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি, যার জন্যই বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে, প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে পাঠানো দুদকের নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ওঠা প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, অডিটে আপত্তি আর দুর্নীতি এক কথা নয়। তবে উপদেষ্টা এও বলেন, কোনো ধরনের দুর্নীতি হলে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবে, মিট করার আগে মতো তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমনও হয় যে কিছু আসলেই হয়তো
দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে। তো আমরা দেখবো। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করবো। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেন, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এখন তাদের স্মরণ করার সময়। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। কর্মসূচি ও রূপরেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন সমন্বয়করা। তারা জানান, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদি মার্চ হবে। আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেপ্টেম্বর থেকে যে কর্মসূচি শুরু হবে সেটা হচ্ছে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো, সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে, এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান অ্যাক্টিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো। বৃহস্পতিবার বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হয়ে সংসদ ভবন ঘুরে শহীদ মিনারে শেষ হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা বলেন, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধাবাদীদের বিদায় করতে হবে। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করার কথা বলেছেন দলের নেতারা। রাহুল রায় জানাচ্ছেন, শুরু থেকেই বন্যার্তদের পাশে আছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি বাতিল করে সেই টাকাও ত্রাণের জন্য দেয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নৈতিকভাবে দুর্বল সুবিধাবাদীদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না তারা। নির্বাচন কমিশন, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও কথা বলেন তিনি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। যত সেক্টরে দুর্নীতি হয়েছে, আইসিটির দুর্নীতি বের করতে হলো অথবা গেটওয়ের দুর্নীতি ধরতে হলো, শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর BSMMU হাসপাতালে অনুদান বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা নির্দোষ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, যারা অপরাধ করেছে, যারা রক্ত ঝরিয়েছে জনগণের, তাদের বিচার সেটা আইনি প্রক্রিয়া। বিএনপির কোনো নেতা কর্মী কোথাও হাতে আইন তুলে দেবে না, কোথাও কোনো বিএনপির নামে দখলবাজি বা অন্য কিছু করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নেতাকর্মীদের পূর্ণ সহায়তা করার কথা বলেছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ বিদ্যুতায়নের ভুল এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক অনিয়ম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সেমিনারে তারা বলেন, গত সরকারের আমলে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কারণে যাকে খুশি তাকে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে দেওয়া হয়েছে। পরাগ কাসিম জানাচ্ছেন,
জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংস্কারের চ্যালেঞ্জগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর আয়োজনে সেমিনার। রাজধানীর তেজগাঁওয়ে রানার বিল্ডিংয়ের সম্মেলন কক্ষে এতে অংশ নেন খাত সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নির্বাহী ও বিশেষজ্ঞরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। অফকোর্স আই ওয়ান্ট সারা দেশের লোকরা ইলেকট্রিসিটি পাক, কিন্তু এগুলা আমার ক্যাপাবিলিটির জন্য হবে। আমার প্রাইম মিনিস্টার 100% ইলেকট্রিসিটি দেখাতে চায়, সেই জন্য আমি করে কি করেছি, আমি আননেসেসারিলি আমাদের ডিমান্ডটা বাড়াইছি। উই আর নট রেডি ফর ইট। পোল টোল দেখেন যে এখন কি অবস্থা হচ্ছে ওখানে। আলোচকরা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর নামে শেখ হাসিনা সরকার নানা অনিয়ম করেছে। Politicization of numbers. Similar thing has happened in power sector. টার্গেট করেছি 24,000 মেগাওয়াট করব 21 সালের মধ্যে। এখন কিভাবে ধরে বেঁধে ক্যাপটিভ ঢুকিয়ে আমি 24,000 করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 24,000 ক্লেম করে ফেলছি, কিন্তু আমার ব্যবহার হচ্ছে 13,000 মেগাওয়াট। এখন তো উত্তর দিতে পারি না যে 50%, 100% বেশি ক্যাপাসিটি নিয়ে আপনি বসে আছেন, সেটা জ্বালানি হোক বিদ্যুৎ হোক, cannot be politically decided. It has to be technically decided. আমরা কি দেখলাম? আনসলিসিটেড কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, মানে কোনো টেন্ডার লাগবে না। এই রকম ভাবে যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। বক্তারা বলেন, জ্বালানি খাত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া একটি বড় দায়, যার জের টানতে হবে অনেক দিন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী। মিথিলা নাজনীন জানাচ্ছেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 1000-এর বেশি আক্রান্ত, আর মৃত 15 জনের মধ্যে ঢাকায় মৃত্যু 9। সব মিলিয়ে বর্ষা মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম তুলে ধরল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তালিকা অনুসরণ করে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে ডিএসসিসি। তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদিও তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বরখাস্ত প্রকৌশলী আশিকুর রহমান দলবল সহ কোন ক্ষমতা বলে পুণ্যদিবস অফিস করলেন, কিংবা এখানে প্রশাসকের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন তুললে যথাযথ উত্তর আসেনি কর্তৃপক্ষের কাছে থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বন্যায় আক্রান্ত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ, উচ্চ রক্তচাপ ছাড়াও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে বিপুল সংখ্যক মানুষ। পর্যাপ্ত আইভি স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্র্যাকের উদ্যোগে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মোবাইল টিম গঠন এবং সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল। পানি নেমে গেলেও মানবিক বিপর্যয়ের শিকার এসব মানুষের প্রকৃত অবস্থা তুলে ধরতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই আয়োজন। যে ধরনের সিভিয়ারিটি এবং যে ধরনের সমস্যাগুলো, এখানে ট্রেন মেডিকেল প্রফেশনালস লাগবে, আইদার ডক্টরস, নার্সেস অর প্যারামেডিক্যাল যারা আছে, 3 to 4 ইয়ার্স এডুকেশন যারা আছে, তারা আসলে সম্ভব না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন এবং মাঠ পর্যায়ে ত্রাণ কর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। 2000 ব্যাগ স্যালাইন পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে, কিন্তু এটা খুবই অপ্রতুল। আমাদের আরো পলাসেন লাগবে, কারণ এই মুহূর্তে আমাদের ডায়রিয়ার পেশেন্ট হসপিটালগুলোতে প্রচুর। বর্তমানে যেটা বেশি প্রয়োজন স্যার, আমাদের আইভির প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, উপদ্রুত অঞ্চলে বসতবাড়ি ছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত অনেকে। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটা দ্রুত মোবাইল মেডিকেল টিম তৈরি করা, এটা একটা আমার। আর পর্যাপ্ত যদি যতটুকু আছে স্থানীয় স্বাস্থ্যসেবা যারা আছেন কেন্দ্রগুলোকে ফাংশনিং করা। যারা হাইপারটেনসিভ ছিল
তাদের এভারেজে প্রেসার ছিল 170/100। এটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামের এলাকাগুলো বন্যার পানিতে সব সয়লাভ হয়ে গেছে, কাজে এখন এই যে রডেন্ট বাহিত ইঁদুর বাহিত রোগগুলো রোগ হতে পারে, অনেক ধরনের অসংখ্য ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে। পানিবন্দী থাকার সময় ওষুধ না পেয়ে ভুক্তভোগীরা এখন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে। ব্যাহত হয়েছে গর্ভবতী মায়েদের সেবা এবং শিশুদের রুটিন টিকাদান কার্যক্রম। পরবর্তীতে একটা প্ল্যান থাকতে হবে, যে আমাদের ডেটাবেস থাকতে হবে যে কোথায় কোথায় প্রেগনেন্ট মহিলা আছে, এবং এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্রেগনেন্ট মহিলাদের প্রথমে ইভাকুয়েট করতে হবে এবং চাইল্ড এবং এলডারলি মহিলাদের ইভাকুয়েট করার একটা সিস্টেম থাকতে হবে। এটা অনস্বীকার্য যে অনেক জায়গায় ঘাটতি আছে, এক জায়গায় বেশি দেওয়া হচ্ছে, অব্যবস্থা হয়েছে, এবং গণমাধ্যম তাদেরও সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশগুলো এগুলো নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়ে গেছে। বন্যা পরবর্তী মানবিক দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র ও নাগরিক সমাজকে সমন্বয় করে সংকট মোকাবেলার আহ্বান জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে 12 জনের মৃত্যু, বেশিরভাগই নারী ও শিশু। দ্রুত গতিতে বিচার বিভাগের সংস্কার চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 16 বছরে বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন, আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন। এদের অপসারণ করতে হবে। বার সভাপতি বলেন, সাবেক প্রধান বিচারপতি SK সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করেছিল, যাতে কেউ সরকারের বিরুদ্ধে কোনো আদেশ বা রায় দিতে না পারে। শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। বিকালে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন ব্রিফিংয়ে জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি এবং দেশে বিদেশে অবৈধ সম্পদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 100 কোটি টাকা খরচ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন তিনি। এছাড়া দুদকে চলমান 41 এমপি মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য এবং সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুদক। একই সাথে 41 এমপি মন্ত্রীর দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। বন্যায় ক্ষতিগ্রস্ত 20টি অসহায় পরিবারের গৃহ পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আল ফিকাহ ফাউন্ডেশন। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বানভাসী 1000 অসহায় মানুষের জন্য খাবার সামগ্রীর পাশাপাশি ওষুধ, পানি, খাবার, স্যালাইন এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। আল ফিকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যান্টনমেন্ট জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মাওলানা মুফতি মাহবুবুর রহমান বিন নুরি, মহাসচিব বিশিষ্ট আলেম হাফিজ মুফতি মিজানুর রহমান বিন নুরি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, সেক্রেটারি জেনারেল মুফতি খুরশিদ আলম চাঁদপুরি, কোষাধ্যক্ষ মুফতি মিজান সহ সংগঠনের অন্য সদস্যরাও এ সময় ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিদ উলফত এবং সাধারণ সম্পাদক আহমেদ খান। কবর জিয়ারত শেষে তারা আবু সাইদকে বীর উপাধি দিয়ে সেলুট জানান। সে সময় তারা 5ই আগস্ট পাওয়া বিজয়ের ধারাকে ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবিতে 12 জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলেন শহরের কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনও 2 জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় 50 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের ৮৩তম জন্মদিন আজ। গুণী এই অভিনেতা জন্মদিন উপলক্ষে আই স্ক্রিনে মহানায়কের গান নামে বিশেষ অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে। দেওয়া হয়েছে সপ্তমবারের মতো মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননাও। সম্মাননা পেয়েছেন সুরকার শেখ সাদী খান। সুলতানা হিমু জানাচ্ছেন। ঢাকার সংস্কৃতি আর চলচ্চিত্র জগতে কালজয়ী অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম বুলবুল আহমেদ। বাংলা চলচ্চিত্র অঙ্গনে দেবদাস আর শ্রীকান্ত চরিত্রের জন্য আজও জনপ্রিয় এই অভিনেতা। তার ৮৩তম জন্মদিন ঘিরে চ্যানেল আইয়ে ছিল বিশেষ আয়োজন। আমার চাকরি হয়েছে। কোথায়? বার্মায়। বুলবুল আহমেদ একাধারে কাজ করেছেন নাটক থিয়েটারে, করেছেন প্রযোজনা, পরিচালনাও। তরুণ প্রজন্মের মাঝে বুলবুল আহমেদের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে কাজ করছে তার পরিবারও। বুলবুল আহমেদের বড় মেয়ে গেয়েছেন বাবার জনপ্রিয় সিনেমার গান। মহানায়কের গান শিরোনামে অনুষ্ঠানটি মুক্তি পেল বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলি, তখন খুব খারাপ লাগছিল যে বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করা হলো না। তখন আমি আঙ্কেলের পরিচালনায় ১২টা গান দিয়ে একটা সিডি বের করি, ২০১৩ সালে। আমি ৬টা গান গেয়েছি বাবার অভিনীত ছায়াছবির। সেই ৬টা গানকে আবার চ্যানেল আই স্ক্রিন পছন্দ করেছেন এবং ওনারা ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করেছেন। উনি চিন্তা ভাবনা কথাতে এক ছিলেন। উনি বলতেন একটা, করতেন একটা, বা মনে একটা বিশ্বাস করতেন, উপরে দিয়ে দেখাতেন, এটা উনি করতেন না। উনি যেটা বলতেন ওটা উনি রাখার চেষ্টা করতেন এবং যেটা উনি বিশ্বাস করতেন সেটা উনি করতেন। রেডিও, বেতার সব কিছুতে ওনার অবদান ছিল। সেই হিসাবে ভবিষ্যতের প্রজন্ম যেন তার অবদানকে ভুলে না যায়, তারা মনে রাখে, তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের শিল্পকে সমৃদ্ধ করে আরও, সেইটা আমার শুভকামনা থাকলো। এছাড়াও চ্যানেল আইয়ের তারকা কথন আয়োজনে সপ্তমবারের মতো এবছর মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা দেওয়া হয় সুরকার শেখ সাদী খানকে। তার বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম যে তার চিন্তা ভাবনা, নিজেকে ভেঙে যে নতুনত্ব কিছু দেওয়া, এই চেষ্টাগুলো ওনার কাছে ছিল। বুলবুল আহমেদের জীবনী নিয়ে ভবিষ্যতে বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। সুইজারল্যান্ডে হয়েছে ৮০০ বছরের ব্যতিক্রমধর্মী ঐতিহ্যবাহী গরু উৎসব। এই উৎসবে গরুর মহড়া করেন সুইসরা। বিশেষ করে প্রাণীর প্রতি কৃতজ্ঞতা সম্মান প্রদর্শনের জন্য এই উৎসব করা হয়। এই উৎসবের পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা হলো সুইজারল্যান্ডে গ্রীষ্মের সময় সুইস আল্পসের ঢালে গরু চড়ে বেড়ায় এবং ঘাস খাওয়ার সুযোগ পায়, কিন্তু শীতকালে সেই ঢাল বরফে আবৃত থাকায় তা আর হয় না। তাই সুইজারল্যান্ডের শীত শুরুর আগে গরুগুলো মালিকের বাড়িতে ফেরার পথে এই মহড়া হয়। দেশের এমন ৭০০ স্থানে ঐতিহ্যবাহী এই মহড়া হয়। গরুগুলোকে বিশেষ মুকুটের পাশাপাশি তাদের গায়ে থাকে লাল ফিতা, গলায় বাঁধা থাকে বিশাল ঘণ্টা। মহড়ায় অংশ নেওয়া কৃষক ও রাখালদের পরনে থাকে ঐতিহ্যবাহী সুইস পোশাক। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার তীব্র গরম ও অধিক বৃষ্টিপাতের কারণে ফুলকপি হলুদ হয়ে পচে যাচ্ছে। নানা রকম ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। অন্য বছর যেখানে ৩ মাসে ৩০,০০০ টাকা খরচ করে লাখ টাকায় কপি বিক্রি করা গেছে, এবছর সেখানে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ২০ থেকে ৩০,০০০ টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ, দখল, দূষণ এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দুর্ভোগ। এতে পরিবেশ, প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীববৈচিত্র্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 47 পয়েন্ট কমে 5739 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানির 593 কোটি 47 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 133 কোটি 3 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 81টির, কমেছে 264টির এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের জয় জয়কার, ব্যাটিংয়ে সর্বোচ্চ রান মুশফিকের, মেহেদী মিরাজের অলরাউন্ড নৈপুণ্য